আচ্ছা, এবার আমরা এসছি যেটা 204-এ আছে, ওকে, ওটা আলোচনা করছি। ওর এমসিকিউ যেহেতু তোমরা পেয়ে যাবে, তাই আমি এমসিকিউ দেখি আর সময় নষ্ট করছি না, আমি ডাইরেক্ট 1 মার্কের কোশ্চেন দেখাচ্ছি। ওকে, তাহলে দেখো প্রথম যে এসকিউটা আছে যে সিলিফিস রোগের জীবাণুর বিজ্ঞানসম্মত নাম কি? সিফিলিস রোগের, এটা বারবার বলা হয়েছে, ওর নাম হচ্ছে নেজেরিয়া গোনেরি। তারপরে জিনপুল কাকে বলে? ভিএনটিআর এর সম্পূর্ণ নাম জিনপুল মানে যে কোনো একটা প্রজাতির ভিতরে যত সংখ্যক জিন থাকে সেটা হচ্ছে ওটা প্রজাতির জিনপুল। কোনো প্রজাতির মধ্যে টোটাল জিন, ওটা হচ্ছে জিনপুল। আর ভিএনটিআর এর পুরো নাম বলেছি, ভেরিয়েবল নাম্বার ট্যান্ডম রিপিটস। হেপটেন কাকে বলে? বারবার বলছি, হেপটেন হচ্ছে একটা বাহক অণু। কোনো অ্যান্টিজেন আছে, ওই অ্যান্টিজেন কাজ করতে পারে না, হেপটেন যদি ওর সাথে না যুক্ত হয়, তাহলে হেপটেন আর অ্যান্টিজেন হয়ে গেল সম্পূর্ণ অ্যান্টিজেন। কী বললাম বুঝতে পারছো? তাহলে হেপটেন হচ্ছে বাহক অণু, সেটা হচ্ছে নিম্ন আণবিক ভর বিশিষ্ট, সেটা অ্যান্টিজেনের কাজ করতে পারে না, বা ওকে ছেড়ে অ্যান্টিজেনও কাজ করতে পারে না। অ্যান্টিজেনের সাথে যখন হেপটেন যুক্ত হবে তখন সেটা সম্পূর্ণ অ্যান্টিজেন হবে। একটি পতঙ্গ পেস্টের উদাহরণ দাও। পেস্টিসাইড। ব্ল্যাকফুট ডিজিজ কোন রোগের কারণ? মানে ব্ল্যাকফুট ডিজিজের কারণ কি? আর্সেনিক দূষণ। ওকে, পরে যে 2 মার্কের কোশ্চেন আছে, আইসোগেমি আর এনাইসোগেমির মধ্যে পার্থক্য কী? দেখো, পুরুষ আর স্ত্রী জনন কোষের আকৃতি একই ধরনের আইসোগেমির ক্ষেত্রে। এনাইসোগেমির ক্ষেত্রে আকৃতি এক হলেও পুংজনন কোষ ছোট, স্ত্রী জনন কোষ বড় হয়। প্রথম পয়েন্ট হয়ে গেল। আর উভয় আইসোগেমির বলছে উভয় গ্যামেটের একই রকম, পুং গ্যামেটকে ও স্ত্রী গ্যামেটকে, ওকে, পুং গ্যামেটকে প্লাস আর স্ত্রী গ্যামেটকে মাইনাস বলে চিহ্নিত করা হয়। আর হচ্ছে এনাইসোগেমির ক্ষেত্রে যে পুং গ্যামেট ক্ষুদ্র বলে মাইক্রো গ্যামেট, আর স্ত্রী গ্যামেট বড় বলে কে ম্যাক্রো গ্যামেট বলে। তারপরে 3 নম্বর বলছে আইসোগেমির ক্ষেত্রে উভয় গ্যামেট সচল, আর এর ক্ষেত্রে বলছে এনাইসোগেমির ক্ষেত্রে বলছে পুং গ্যামেট অধিক সচল, স্ত্রী গ্যামেট একটু বড় বলে সে ধীর গতিসম্পন্ন। আর হচ্ছে আইসোগেমির ক্ষেত্রে উভয় গ্যামেটের যে জনন কোষের সংখ্যা সমান হয়, সমান সংখ্যা উৎপন্ন হয়। আর এর ক্ষেত্রে মাইক্রোগ্যামেট বা পুং গ্যামেটের সংখ্যা 4, ওটা একটু তুলনামূলকভাবে বেশি হয়। আর এটা সবচেয়ে অনুন্নত প্রকৃতির যৌন জনন আইসোগেমি, আর এটা হচ্ছে আইসোগেমির তুলনায় উন্নত। এর উদাহরণ হচ্ছে ক্লেমাইডোমোনাস, এর উদাহরণ হচ্ছে ইউলোথেলিক্স। ওকে, ইউলোথিক্স। পরে কোশ্চেন আছে যে প্লাসেন্টার বিরূপধর্মী কার্য। দেখো, প্লাসেন্টার বিরূপধর্মী কার্যটা কি? যে প্লাসেন্টা অনেক সময় মায়ের দেহ থেকে ভ্রূণের দেহে জীবাণু পরিবাহক হিসেবে কাজ করে। যেমন HIV যদি মাকে থাকে, টাইফয়েডের জীবাণু, এটা মায়ের প্লাসেন্টা থেকে মানে প্লাসেন্টার দুষ্ট কার্য, মায়ের প্লাসেন্টা থেকে বাচ্চাতে পৌঁছাতে পারে। তারপর বলছে মায়ের দেহ থেকে রক্তবাহিত নানা দূষক যেমন সিগারেটের ধোঁয়া, রাসায়নিক ওষুধের অবশেষ, তেজস্ক্রিয় রাসায়নিক পদার্থ প্লাসেন্টার মাধ্যমে ভ্রূণে প্রবেশ করতে পারে। ওকে, যা ভ্রূণের বৃদ্ধি আর পরিস্ফুরণকে প্রবাহিত করে। তাহলে প্লাসেন্টার দুটি বিরূপধর্মী কার্য কী কী ক্ষতি করে বুঝতে পারছো? পরে কোশ্চেন আছে বায়োজেনেটিক্সের সূত্র কী আর সেন্ট্রাল ডগমা কী? থিওরি অফ বায়োজেনেসিস কী বলে? যে কেবল জীবিত বস্তু আরেকটা জীবের জন্ম দিতে পারে। এর উদাহরণ বলছে পচা মাংস, খাবার, এগুলো সংক্রমিত না হলে এগুলো থেকে কী হচ্ছে, কোনো জীব জন্ম হতে পারে না। আর তোমার কোশ্চেন হচ্ছে সেন্ট্রাল ডগমাটা কি? সেন্ট্রাল ডগমা বলছে ডিএনএ থেকে আরএনএ হবে, আরএনএ থেকে প্রোটিন হবে, ডিএনএ থেকে ডিএনএ। তো ডিএনএ থেকে আরএনএ এটা হচ্ছে ট্রান্সক্রিপশন, আরএনএ থেকে প্রোটিন এটা হচ্ছে ট্রান্সলেশন, আর ডিএনএ থেকে ডিএনএ রেপ্লিকেশন। এই মডেলটা হচ্ছে সেন্ট্রাল ডগমার মডেল। পরে কোশ্চেন আছে ফেব্রাইল প্যারক্সিজম কি? ম্যালেরিয়া রোগ হলে ওখানে 3টা দশার মাধ্যমে জ্বর হয় নির্দিষ্ট সময় অন্তর, একটা শীত দশা, উত্তাপ দশা, ঘর্ম দশা। এই 3টা দশাকে একত্রে ফেব্রাইল প্যারক্সিজম বলে, ফেব্রাইল প্যারক্সিজম। পরে কোশ্চেন আছে বায়োপাইরেসির 2টি উদাহরণ দাও। বায়োপাইরেসির উদাহরণ দিয়েছি, বাসমতি চালকে ওরা অন্য নামে, ওকে, তারপরে হচ্ছে নিম গাছের তেলকে ওরা কী করেছে, আলাদা নামে পেটেন্ট নিয়ে নিয়েছে। তো এইগুলো আমাদের সম্পদকে যদি কেউ বড় বড় কোম্পানি ওগুলো গ্রামের সম্পদগুলোকে চুরি করে নিজের নামে চালায় তাহলে সেটা বায়োপাইরেসি। হাইব্রিডোমা কি কোষ কি? হাইব্রিডোমা কোষ হচ্ছে একটা বিশেষ উদ্দেশ্যে সৃষ্ট জিনগত পরিবর্তন সম্বন্ধিত এক প্রকার প্রযুক্তিপ্রাপ্ত কোষ। মানে কি হচ্ছে হাইব্রিডোমা যে আসে, হাইব্রিডোমাটা কি? হাইব্রিডোমা মানে হচ্ছে যে ওটা বর্তমান ক্যান্সার চিকিৎসায় ওটাকে ব্যবহার করা হয়, যে ওটা জিনগত পরিবর্তন ঘটিয়ে কিছু মানে একটা সাধারণ কোষের সঙ্গে একটা ক্যান্সার কোষের লিঙ্ক করা। কী বললাম বুঝতে পেরেছো? স্বাভাবিক কোষের একটা মায়োলেমা কোষের সঙ্গে একটা ক্যান্সার কোষের মধ্যে যে মানে ইন্টারাকশানকে ওর জিনকে এর ভিতরে ঢুকিয়ে নতুন কোষ সৃষ্টি করে, সেটা হচ্ছে হাইব্রিডোমা। এর গুরুত্ব কি? মনোক্লোনাল অ্যান্টিবডি প্রস্তুত হয় যার মাধ্যমে ক্যান্সার চিকিৎসা সহ অনেক বড় বড় রোগ অনেকটা সহজতর রয়েছে। পরে কোশ্চেনটা আমরা সবাই জানি বায়োম্যাগনিফিকেশন বা জৈব বিবর্ধন মানে কি? বলছে যদি প্রতিটা টপিক স্তরে বিষক্রিয়ার পরিমাণটা বাড়তে থাকে, যেমন বারবার উদাহরণটা ডিডিটি দিচ্ছি, যে ডিডিটি যখন জমিতে মারা হয় সেটা ধুয়ে এসে পুকুরে ফাইটোপ্লাঙ্কটন, জুপ্লাঙ্কটন খেলো, জুপ্লাঙ্কটন ছোটো মাছকে বড়ো মাছ, বড়ো মাছকে পাখি। তো এই যে 0.01
মানে মিলিগ্রাম যদি মানে ppm যদি পার্টস পার মিলিয়ন ওটা যদি মারা হয়েছিল, তাহলে ওটা মাছের বডিতে বা পাখির বডিতে 100 ppm হয়ে যাচ্ছে। এই যে বিষক্রিয়ার পরিমাণটা প্রতিটা টপিক স্তরে বাড়ছে, একে বলছে বায়োম্যাগনিফিকেশন। পরে কোশ্চেন যে ইনভিট্রো নিষেকের ধাপগুলি কি? ওকে, ইনভিট্রো নিষেকের ধাপ প্রথম হচ্ছে হরমোন ইঞ্জেকশনের ফলে একাধিক ডিম্বাণু নিঃসরণ করা হয়। প্রথম ইঞ্জেকশন দিয়ে, মানে এটা টেস্ট টিউব বেবি ভাবো, প্রথম ইঞ্জেকশন দিয়ে ডিম্বাণু অনেকগুলো নিঃসরণ করা হলো। তারপরে হচ্ছে ডিম্বাণুকে তরলে সংরক্ষণ করা হবে। তারপরে পেটি ডিশে ডিম্বাণুর সাথে শুক্রাণুও কালেক্ট করতে হবে, শুক্রাণুর সাথে ডিম্বাণু ফার্টিলাইজেশন করতে হবে। কোথায়? পেটি ডিশে। স্বাভাবিকভাবে ডিম্বাণু নিষিক্ত হয় এবং ICSI পদ্ধতিতে শুক্রাণু ডিম্বাণুর মধ্যে ইনজেক্ট করা হয়। তারপরে হচ্ছে কি ডিম্বাণু মানে ডিম্বাণুর ভিতর শুক্রাণুকে ইনজেক্ট করানোর পদ্ধতি দিয়েছে। নিষেক হয়ে যাওয়ার পর ডিম্বাণুকে 2 দিন কালচার মিডিয়ামে রাখতে হয়। ডিম্বাণুটা যখন 8 কোষ হবে, 8 কোষ বালা ভ্রূণে পরিণত হবে। তারপরে 5 দিন পর কী করে 16 কোষ বিশিষ্ট ব্লাস্টোসিসে গঠন করে নেবে। তারপরে ভ্রূণটিকে জরায়ুর গাত্রে ক্যাথিটারের সাহায্যে রোপণ করা হয়। ক্যাথিটার একটা যন্ত্র, যার মাধ্যমে ওই যে আমার ব্লাস্টোসিস হয়ে গেলে সেটাকে কী করে ব্লাস্টুলা দোসা ওটাকে জরায়ুতে ইনজেক্ট করে দেওয়া হয়। তারপর সে তো গিয়ে জরায়ুতে গেঁথে যাবে, ইমপ্লান্টেশন করে নেবে। পরের কোশ্চেন বুঝতে পেরেছো এটা? পরের কোশ্চেন হচ্ছে কি ইতর পরাগযোগের 2টি কৌশল। ইতর পরাগযোগের কী কী কৌশল আছে? একটা হচ্ছে ডাইক্লিনি বা একলিঙ্গতা। ওকে, যখন ফুলে পুংস্তবক বা স্ত্রীস্তবক কোনো একটি থাকে তাহলে তাতে স্বপরাগযোগের কোনো সম্ভাবনা থাকে না, ইতর পরাগযোগ হবে। কুমড়ো ফুল যেমন লাউ ফুল। আর ডাইকোগেমি বা বিষম পরিণতি, সাপোজ একটা উভলিঙ্গ ফুলের মধ্যে পুরুষ আর স্ত্রী আছে, এটা এর আগে সেটে 191-এ ডিসকাস করা হয়েছে। পুরুষ আর স্ত্রী আছে কিন্তু দুটো একই সময় পরিণতি লাভ করেনি, পুরুষ আগে বেড়ে গেছে স্ত্রী বাড়েনি, বা স্ত্রী আগে বড় হয়ে গেছে পুরুষ ছোটই আছে, অথবা আরও ওকে অসমরূপতা আছে। পরে কোশ্চেন আছে স্পেরোপলিনিন কি? স্পেরোপলিনিন মানে পরাগরেণুর যে এক্সাইন পার্টটা, পরাগরেণুর যে বাইরের স্তরটা, সেটা নিষ্ক্রিয় অত্যন্ত কঠিন রাসায়নিক পদার্থ দিয়ে তৈরি, যেটা সহজে নষ্ট হয় না, ওকে বলে স্পেরোপলিনিন। পরাগরেণু নাহলে তো পরাগরেণু সহজে নষ্ট হয়ে যাবে, আর আমাদের বডিতে ডাইজেস্ট করার জন্য ওতে এনজাইম থাকে না। ওকে, তো এটা স্পেরোপলিনিন, যেটা হচ্ছে পরাগরেণুর উপরে যে কভার। ওকে, জেনেটিক ড্রিফট ফাউন্ডার এফেক্ট কি? জেনেটিক ড্রিফট কি? একটি বড় পপুলেশন থেকে যখন একটা ছোট গ্রুপ পৃথক হয়ে যায় এবং তার জিনের পরিবর্তন, জিন ফ্রিকোয়েন্সির পরিবর্তন ঘটলে তাকে বলবো জেনেটিক ড্রিফট। মানে একটা বড় পপুলেশন থেকে কিছু মানে ছোটো কিছু পপুলেশন মানে কিছুগুলো জীব আলাদা হয়ে গেলো, ওদের জেনেটিক চেঞ্জ হলে ওটাকে আমরা বলবো জেনেটিক ড্রিফট। ফাউন্ডার এফেক্ট কি? কোনো বড় পপুলেশন থেকে বিচ্ছিন্ন হয়ে কিছু মানুষ বা প্রাণী নতুন কোনো জায়গায় বসতি স্থাপন করলে নবগঠিত পপুলেশনের জিনের বৈচিত্র্য জেগে ওঠে, একে ফাউন্ডার এফেক্ট বলে। দুটো সিমিলার প্রায়। পরের কোশ্চেন আছে অথবা দিয়ে ডাউন সিনড্রোমের 2টি লক্ষণ। কিসের? ডাউন সিনড্রোমের 2টি লক্ষণ আর এর ক্যারিওটাইপ। ডাউন সিনড্রোমটা কি? 45 প্লাস XX, একটা ক্রোমোজোম বেশি থাকে, মানে একজন মোট 47টা। ওকে, তাহলে কি হচ্ছে এখানে কি হচ্ছে যে টোটাল 45টা অটোজোম আর 2টা XX থাকবে। এই ডাউন সিনড্রোমের লক্ষণ কি? ছোট আকারে মস্তিষ্ক হবে, খর্বদেহ হবে, আচ্ছা, তারপরে হৃদয় গঠিত অসুখ হবে, বুদ্ধি কম হবে, কোথায় জড়তা আসবে, আর সবসময় মুখ খোলা থাকবে, আর হচ্ছে তোমার মুখ দিয়ে লালা নিঃসরণ হবে, এগুলো ডাউন সিনড্রোমের লক্ষণ। ছবিটা দেখে নাও একটু। এর ক্যারিওটাইপ কি? 45 প্লাস XX, মানে টোটাল 47টা। এবার RNA ট্রান্সক্রিপশন পদ্ধতি বৈশিষ্ট্য, ট্রান্সক্রিপশনের জন্য অলরেডি ভিডিও আছে, তোমরা ট্রান্সক্রিপশন রেপ্লিকেশন করে যাবে। আগের বছর রেপ্লিকেশন আর লেগোব্রেন এসেছিল, তোমরা ট্রান্সক্রিপশন এবছর করে যাবে, বারবার বলা হচ্ছে। পরের কোশ্চেন আছে সক্রিয় আর নিষ্ক্রিয় অনাক্রম্যতার মধ্যে 2টি পার্থক্য লেখো, ওর সাথে বুস্টার ডোজ কি? সক্রিয় একটি ব্যক্তির দেহে কোনো অ্যান্টিজেন প্রবেশ করার ফলস্বরূপ সক্রিয় ক্রিয়া উৎপন্ন হয়। আর নিষ্ক্রিয় কি? এই প্রকার অনাক্রম্যতায় সরাসরি অনাক্রম্যতা বস্তু স্থানান্তরিত করা হয়। ওকে, এখানে অ্যান্টিজেন ডাইরেক্ট সক্রিয়, আর এই ধরনের অনাক্রম্যতার প্রভাব সুদূর প্রসারী, আর এটা হচ্ছে ক্ষণস্থায়ী। তোমার বুস্টার ডোজটা কি? বুস্টার ডোজ হচ্ছে দেহে অধিক মাত্রায় অ্যান্টিবডি সৃষ্টির জন্য, ইমিউনিটি পাওয়ারকে বাড়ানোর জন্য কিছু প্রথমে ভ্যাকসিন দেওয়া হয়। ভ্যাকসিনের কিছুদিন নির্দিষ্ট সময় অন্তর ব্যবধানে যে ভ্যাকসিন দেওয়া হয় তাকে বলে বুস্টার ডোজ। করোনার ফার্স্ট ডোজ, সেকেন্ড ডোজ, তারপরে বুস্টার ডোজ। তাহলে ওই যে ইমিউনিটি পাওয়ার বাড়ানোর জন্য, ওকে, তাহলে বডিতে ভ্যাকসিন দেওয়ার কিছু সময় অন্তর যে ডোজগুলো দেওয়া হয় সেটা হচ্ছে কি বুস্টার ডোজ বলে। পরে কোশ্চেন মৌমাছির একটি রোগের নাম, তার কারণ, তার প্রতিকার কি? মৌমাছির রোগের নাম খুবই ইম্পর্টেন্ট। আগের বছর মুরগির রোগের নাম এসেছিল, বছর মৌমাছি ইম্পর্টেন্ট। মৌমাছির রোগের নাম হচ্ছে নোজেমা। নোজেমা রোগ, এর কারণ কি হচ্ছে? নোজেমা এপিস নামক একটা প্রোটোজু, আদ্য প্রাণী গঠিত রোগ একটা। আর এর প্রতিকারটা কি কীভাবে? গ্লাসিয়াল অ্যাসিডিক অ্যাসিডের ধোঁয়া বা 40% ফরমালিনের ধোঁয়া ওই যে মৌ বাক্সের ভিতরে রাখতে হবে, ওকে, দিয়ে ওটা জীবাণুমুক্ত হবে। ওকে, পরে একটা ভালো কোশ্চেন দিয়েছে
নর্দমার জল পরিশোধনের কৌশলটি সংক্ষিপ্তে বলো, যে কীভাবে নোংরা সিওয়েজ, নর্দমায় যে দূষিত জল আছে কীভাবে ওকে ভালো জলে পরিণত করা যাবে। অত নোংরা জল কেউ খাবে না, এছাড়া ওটাকে তো অন্য কাজে লাগানো যেতে পারে, তার জন্য একটা পদ্ধতি আছে। দেখো বলছে প্রথমে অপরিষ্কার জলকে ডেট্রিটাস ট্যাঙ্কে প্রবেশ করানো হয়। প্রথম অপরিষ্কার জলকে কি একটা ট্যাঙ্ক আছে, ওর নাম ডেট্রিটাস ট্যাঙ্ক। এখান থেকে তোমরা ট্যাঙ্কের নামগুলো মনে রাখতে পারো। তাহলে প্রথম অপরিষ্কার জলকে ডেট্রিটাস ট্যাঙ্কে প্রবেশ করানো হয়, সেখানে কয়েকদিন রেখে দিলে ভারী কণাগুলি ট্যাঙ্কের নিচের দিকে চলে আসবে। এবার ডেট্রিটাস ট্যাঙ্ক থেকে জলকে না নাড়িয়ে পাইপের সাহায্যে স্কিমিং ট্যাঙ্কে নেওয়া হয়। তো প্রথম ডেট্রিটাস ট্যাঙ্কে নেওয়া হবে, ওখান থেকে কিছুদিন রেখে দিলে ভারীগুলো নিচে জমে যাবে, উপরে জল থাকবে। এবার ওকে নাড়ানো হবে না, নাহলে গুলিয়ে যাবে, তো উপরে জলগুলোকে স্কিমিং ট্যাঙ্কে নিয়ে নেওয়া হলো। এখানে জলকে বিশেষ পদ্ধতিতে নাড়ানো হবে। নাড়ানো শেষ হলে জলের যে তৈলাক্ত বস্তু সূক্ষ্ম কণাগুলো ভেসে উঠবে, একটা স্বরের মতো আস্তরণ সৃষ্টি করে এইসব দূষিত পদার্থ যান্ত্রিক উপায়ে ট্যাঙ্ক থেকে অপসারণ করা হয়, ফলে পূর্বাপেক্ষা একটু বিশুদ্ধ হয়। প্রথম তো নোংরাগুলো ওই তোমার ডেট্রিটাস ট্যাঙ্কে থেকে গেলো, স্কিমিং ট্যাঙ্কে বলছে নেওয়ার পর একটু নাড়ানো হবে বিশেষ পদ্ধতিতে। ওই বিশেষ পদ্ধতিতে নাড়ানোর ফলে উপরে স্বরের মতো তৈলাক্ত পদার্থগুলো থেকে যাবে, ওগুলোকে ছেঁকে নেওয়া হবে ওদের পদ্ধতির সাহায্যে। তাহলে এটা কী হবে, আরেকটু বিশুদ্ধ হয়ে যাবে। এখন এই স্বচ্ছ জলকে স্কিমিং ট্যাঙ্ক থেকে পাইপের সাহায্যে সেডিমেন্টেশন ট্যাঙ্ক, তিনটা ট্যাঙ্কের নাম মনে রাখবে, ডেট্রিটাস ট্যাঙ্ক, স্কিমিং ট্যাঙ্ক, সেডিমেন্টেশন ট্যাঙ্ক। তাহলে এবার ওই স্কিমিং ট্যাঙ্ক থেকে জলকে পাইপের সাহায্যে সেডিমেন্টেশন ট্যাঙ্কে নেওয়া যাওয়া হবে। তখন জলের যে ফ্লো ওটা কমিয়ে নিতে হয় আর কি, ভারী বস্তুকণা ট্যাঙ্কের তলদেশে থেকে যায়। লাস্ট হচ্ছে সেডিমেশন ট্যাঙ্ক থেকে জলকে অক্সিডেশন ট্যাঙ্কে নিতে হবে, যেখানে জারণ ক্রিয়া সংঘটিত হবে। নানা রকম ব্যাকটেরিয়া, নীলাসবুজ শৈবাল থাকে, এইসব অণুজীব কী করে ওগুলোকে জারিত করে, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, সালফাইড যৌগে জারিত হয়ে জলকে বিশুদ্ধ করে। এই ট্যাঙ্কের ব্যাকটেরিয়া সকল জটিল যৌগকে জৈব অ্যাসিডে ভেঙে দেয়, পরবর্তী ধাপে ফার্মেন্টেশন প্রক্রিয়ায় মিথেন অন্যান্য গ্যাসীয় যৌগে পরিণত হয়, ফলে জলে বিশুদ্ধিকরণ ঘটে। এবার এই জলকে তো খাওয়া যাবে না, ওই জলকে কৃষিক্ষেত্রে নদীতে বা মৎস্য চাষের পুকুরে পাঠানো হয়। বুঝতে পারছো? তাহলে 4টা স্টেপ আছে। পরে কোশ্চেনটা দিয়েছে একটি অ্যান্টিবায়োটিক উৎপাদনকারী ব্যাকটেরিয়ার নাম বলা হয়েছে, এটা এর আগেও। আচ্ছা, ইমাস্কুলেশনের দুটো পদ্ধতি। ইমাস্কুলেশন মানে কি, কোনো উভলিঙ্গ ফুল থেকে পুরুষ পাটকে কেটে বাদ দিয়ে দেওয়া। ওকে, ইমাস্কুলেশন বলে। দুটো পদ্ধতি কি, চিমটা বা কাঁচির সাহায্যে কাটা যাবে, অথবা কেমিক্যাল দিয়ে Na2,4-D মেলিক হাইড্রাইজ এগুলো দিলে কী হবে, যে পুং পাটটা নষ্ট হয়ে যাবে। আচ্ছা, হাইব্রিড ভিগর কি? হাইব্রিড ভিগর বলেছিলাম জিনগত রূপে ভিন্নধর্মী দুটি বৈশিষ্ট্যের জীবের যখন সংক্রায়ন করানোর পর যখন পিতৃজনু থেকে অপত্যটা বেশি উন্নত হবে, তখন ওকে আমরা হেটারোসিস বা হাইব্রিড ভিগর। যেমন হচ্ছে IR8, ধানের সোনালিকা, গম, কল্যাণ সোনা, এগুলো আছে না, মানে উন্নত প্রযুক্তি ফার্টিলাইজেশন করিয়ে ভিন্ন ধরনের বৈশিষ্ট্যের বিশুদ্ধ জীবের মধ্যে। হাইব্রিড ভিগর এর আগেও বলা হয়েছে হেটারোসিস, বলছে জিনগতভাবে ভিন্ন দুটি বিশুদ্ধ জীবের সংক্রমণের ফলে জন্ডিত্তি জীব অপেক্ষা যদি অধিক উন্নত, অধিক উৎপাদনশীল, অধিক গুণাবলী বৈশিষ্ট্য, রোগ প্রতিরোধে সক্ষম, এই ধরনের যদি অপত্য তৈরি হয়, তাহলে তাকে বলো হাইব্রিড ভিগর বা হেটারোসিস। ওকে, পরে কোশ্চেন, হাইপোফাইজেশন বা প্রাণী প্রজননের দুটি উদ্দেশ্য কি, ব্রিডার কিট কি? আমরা কেন করি, যে পিটুইটারি ইনজেক্ট কেন করা হয়? কারণ হচ্ছে যে প্রজননের মাধ্যমে নির্ভেজাল আর একই প্রজাতির ডিম সংগ্রহ করা হয়। তারপরে হচ্ছে কি, যে প্রতি কেজি ওজনের ডিম ভরা মাছ থেকে 1 থেকে 2 লক্ষ ডিম পাওয়া যায়। আরও অনেক বৈশিষ্ট্য আছে, পড়ে নিবে। ব্রিডার কিট বলছে উদ্ভিদ, ব্রিডার কিটটা কি, উদ্ভিদ প্রজনন বিদগণ, মানে যারা হচ্ছে প্লান্ট ফার্টিলাইজেশন করায়, ওদের সংক্রমণ ঘটানোর জন্য যেসব যন্ত্রপাতি ব্যবহার করা হয়, ওদের কাঁচি, নিডল থেকে শুরু করে যেগুলো ব্রাশ ট্রাশ থাকে, ওগুলো সব বলে কি ব্রিডার কিট। পরের কোশ্চেন কি, বায়ো পেটেন্ট কি? এর সুবিধা একটা, অসুবিধা কি? বায়ো পেটেন্ট, পেটেন্ট মানে আমরা এর আগেও বলেছিলাম যে একটা জমি তোমার কবে হবে, তুমি কেনার পর যতক্ষণ পর্যন্ত রেজিস্ট্রি না করবে তোমার হবে না। পেটেন্ট হচ্ছে সরকারের কর্তৃক উদ্ভাবনা দেওয়াকে, এবার হচ্ছে ওটা বাণিজ্যিকভাবে ব্যবহার করতে পারে। ওকে, তারাই, যাদের ওই লাইসেন্স দেওয়া হবে, যাদের দেওয়া হবে না ওরা ওটা ইউজ করতে পারবে না। যখন পেটেন্টকে জৈবিক ব্যাপারে তা উৎপাদিত বস্তুর অনুমতি প্রদান করা হয়, তখন তাকে বলে বায়ো পেটেন্ট। এর সুবিধা কি, পেটেন্টের উপর আবিষ্কর্তা বা অধিকারীর বেশ কিছুদিনের জন্য একছত্র অধিকার থাকে। আর অসুবিধা কি, মেয়াদ ফুরিয়ে গেলে সেটা সাধারণ অধিকারে চলে আসে। কী বললাম বুঝতে পেরেছো? মানে লিজ দেওয়ার মতো বলছে, সরকার যাকে লিজ দেবে সে ততদিন ব্যবহার করবে। ওকে, পরে কোশ্চেন আছে, রিকম্বিনেন্ট ডিএনএ ভেক্টরকে কোষে প্রবিষ্ট করার দুটি পদ্ধতি কি? রিকম্বিনেন্ট ডিএনএকে ভেক্টরযুক্ত কোষকে প্রবেশ করার জন্য পদ্ধতি আছে ইলেকট্রোপোরেশন আর ডিএনএ মাইক্রো ইঞ্জেকশন। ওকে, ডিএনএ মাইক্রো এরে এইসব পদ্ধতির মাধ্যমে তো হয়। এলাইজার পুরো নাম কি? এনজাইম লিঙ্কড ইমিউনোসরভেন্টেসে। ওকে, এটা হচ্ছে কি এলাইজার পুরো নাম। এবার হচ্ছে প্রাণীর মরু অভিযোজন সম্পর্কে সংক্ষিপ্ত টিকা। লাস্ট কোশ্চেন লিখতে, যে প্রাণীর মরু অঞ্চলে প্রাণীর মধ্যে কী অভিযোজন দেখা গেছে? প্রথম হচ্ছে জল সংরক্ষণের জন্য অভিযোজন হয়েছে, শর্টকাটে লিখেছি, তোমরা কপি করে নিবে, যে জল সংরক্ষণের জন্য উটের যে কুচ তৈরি হয়েছে, তাই তো। আর ইঁদুর কচ্ছপ জলপান করে না, এরা রসালো উদ্ভিদের খাদ্য হিসাবে গ্রহণ করে দেহে জলের প্রয়োজন মেটায়, মরু অঞ্চলে উদ্ভিদের প্রাণীরা।
তারপর বলছে আত্মরক্ষামূলক অভিযোজন, মরু প্রাণীর চামড়ার থলে থাকে কণ্টক। ওকে, আর এতে কি হয়, এরা যে রোদের প্রচুর তাপ থেকে এরা বাঁচতে পারে। আর বৃক্ষের অভিযোজন কী হয়েছে, গাছে ওঠার জন্য কী হয়েছে, এদের মানে লম্বা নখযুক্ত হয়েছে, গিরি গাছে উঠবে। তো এই ছিল মরু অঞ্চলের অভিযোজন। আশা করি তোমরা এই দুটো সেট পড়ে নাও, যতগুলো সেটের বড় কোশ্চেন করেছি ওই সবগুলো অনেক ইম্পর্টেন্ট আছে, তোমরা করলে এইচএসে অবশ্যই এইখান থেকে কোশ্চেন থাকবে। ভালো থেকো তোমরা, ওকে।